আজকের ভিডিওর এজেন্ডা খুবই সহজ, কথাবার্তা হবে সরল টোনে, তাই ইন্ট্রোটা সবচেয়ে সহজভাবে করতেছি। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার, আপনারা দেখছেন এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি। আজকের ভিডিওতে আমরা কারেন্ট মার্কেটের যত ডিভাইসগুলো আছে, মানে ভালো ডিভাইসগুলো, যেগুলোকে আমরা বলতেছি চোখ বন্ধ করে নেওয়ার মতো ডিভাইস, সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। আজকের ভিডিওতে কোনো ডেপথের টক হবে না, কোনো গভীরের আলাপ হবে না, কোনো কম্প্যারিজন, মারামারি, ফাটাফাটি, এগুলো কিচ্ছু নাই। আমরা একটা রিক্যাপ করতেছি, যদি সহজ বাংলায় বলতে চান। 25,000, 35, 45, 55, 65 এই প্রাইস রেঞ্জের যেই ফোনগুলো এখন মার্কেটে চলতেছে, যেগুলো মানুষ পছন্দ করতেছে, যেগুলো আমরা রেকমেন্ড করতেছি, সেগুলোকে আজকে একসাথে বান্ডেল আপ করতেছি অ্যান্ড আপনাদের সামনে প্রেজেন্ট করতেছি। এখন এই ভিডিওতে যাওয়ার আগে আপনার একটু ক্লিয়ার হইতে হবে, সেটা হচ্ছে আপনি কোন ক্রাইটেরিয়াতে আপনার জন্য সুইটেবল ডিভাইসটা চুজ করতে চান। সো আমাদের প্যারামিটারে 3 টাইপ হয়। নাম্বার 1 হচ্ছে সব দিক থেকে ব্যালেন্সড ফোন, অফিসিয়াল হোক আর আনঅফিসিয়াল। নাম্বার 2 হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন, যেটার ক্যামেরা সবচেয়ে বেশি ভালো হবে, অন্যান্য জায়গায় কমতি থাকতে পারে। নাম্বার 3 হচ্ছে পারফরমেন্স সেন্ট্রিক ফোন, যেটা পারফরমেন্স দিতে হবে হেভি, সর্বোচ্চ, অন্যান্য জায়গায় ছাড় দেওয়া যেতে পারে। সো এইভাবে যদি আমি ভিডিওটা সাজাই, তাহলে সবার জন্য সিলেক্ট করা সহজ হবে, কারণ সবার চাহিদা এক না। কেউ চায় হয়তো বা রাতের বেলা গেম খেলবে, অন্যজন চায় দিনের বেলা সে ছবি তুলবে, অন্য কেউ চায় না ভাই আমি দুইটাই করব, বাট এত বেস্ট হইতে হবে না, মাঝামাঝি আকারের গুড হইলেই হবে। মানে সবাই যার যার জায়গা থেকে জিততে চায়। অ্যান্ড আপনি যদি জিততে চান, তাহলে দারাজের 99 অ্যানিভার্সারি সেল ডেফিনেটলি মিস করা যাবে না। আগামী 8 থেকে 18 সেপ্টেম্বর চলবে দারাজের 99 মেগা অ্যানিভার্সারি সেল। এই সময়ের মধ্যে আপনি দারাজ থেকে অর্ডার করলে পাবেন 80% অফ, ফ্রি ডেলিভারি অল ওভার বাংলাদেশ অ্যান্ড 20 কোটি টাকা সমমূল্যের ভাউচার। আর এই ক্যাম্পেইন চলাকালীন সময়, মানে 8 থেকে 18 সেপ্টেম্বরের মধ্যে দারাজ থেকে যে হাইয়েস্ট পারচেস করবে, সবচেয়ে বেশি টাকার কেনাকাটা করবে, সে ডেটলের পক্ষ থেকে ঢাকা টু কলম্বো একটা প্যাকেজ জিততে পারেন। এইসব ছাড়াও আরও এক হালি অফার চলবে দারাজের 99 ক্যাম্পেইনে। সো দারাজের ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখেন, সেখানে সব আপডেট দেওয়া হবে, ডিটেলস থাকবে। আর লাস্টলি আরেকটা কথা, যদিও 99 ক্যাম্পেইন, বাট 8 সেপ্টেম্বর রাত 8টা থেকে কিন্তু এটা শুরু হয়ে যাবে। আমাদের রাফিদ অলরেডি দেখতেছি লিস্ট করতেছে 99 থেকে কি কিনবে। ওকে, আমরা মূল টপিকে ফেরত আসি। আমি প্রায়োরিটি সেট করার ব্যাপারে বলতেছিলাম। আপনার প্রায়োরিটি কোনটা, আপনি কোন জিনিসের উপর ভিত্তি করে আপনার ডিভাইসটা চুজ করতে চান। আপনি যদি অলরেডি চুজ করে ফেলেন, বাকি রাস্তা খুবই ইজি ভাই। শুরু করি 25,000 টাকার প্রাইস রেঞ্জ দিয়ে। মোটামুটি এখান থেকে মারামারিটা অ্যাকচুয়ালি শুরু হয়। ওকে, 25,000 টাকার যখন কথা আসবে, তখন CMF ফোন 2 Pro, এটার কথা না বলে থাকা যাবে না ভাই। অলরেডি এটিসি স্টুডিওর পোলাপান, ভাই ব্রাদার সব মিলে 15 থেকে 20টা CMF 2 Pro আমরা নিজেরাই মানুষদের কিনে দিছি, এমন একটা অবস্থা। সো বুঝতেই পারতেছেন, এটা পিপলস চয়েস, শপে সর্বাধিক পরিমাণ সেল হয় অ্যান্ড আমাদের দ্বারা হাইলি রেকমেন্ডেড। সো এটার ভালো দিক কি? এটা একটা গুড লুকিং ফোন, ইউনিক ডিজাইন সহ, 6.77 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে আছে, ডিসপ্লে সেটটাও গুড, ট্রিপল ক্যামেরা সেটআপ আছে অ্যাকচুয়ালি, টেলিফটো সহ। অ্যান্ড এই বাজেট রেঞ্জে টেলিফটো অফারিং এর কারণেই কিন্তু ও একটু স্পেশাল হয়ে দাঁড়াইছে বাকিদের থেকে। গুড পারফরমেন্স আছে, Dimensity 7300 আলট্রা চিপসেট দেয়া, which is good, 5000 mAh এর ব্যাটারি আছে। অ্যান্ড ইউআইটা এই বাজেট রেঞ্জে আপনি সবচেয়ে সুন্দর ইউআই, সবচেয়ে স্মুথ অ্যান্ড সবচেয়ে অপটিমাইজড পাবেন বলে আমার ধারণা। এরপর ব্যাট সাইডও আছে ভাই, ব্যাট সাইড জেনে কিনা, এটা হচ্ছে এটিসির নীতি। ব্যাট সাইডের মধ্যে আছে CMF 2 Pro IP54 রেটিং, এটা একটু ব্যাড, অ্যান্ড নো NFC ইন দ্য ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট। দেন সবচেয়ে ডিল ব্রেকার হচ্ছে সিঙ্গেল ফায়ারিং বটম লাউড স্পিকার, এই কারণেই অনেকে CMF 2 Pro না কিনে। এরপরে CMF 2 Proতে সিম লক প্রবলেম আছে, যেটা সলভ হয়ে যায় আপনি যদি রেপুটেড শপ থেকে নেন, তারা সলভ করে দেয় যদি কখনো সিম লক হয়ে যায়। অ্যান্ড লাস্টলি UFS 2.2 অনেকে একটু নেগেটিভভাবে নেয়, বাট ইটস ফাইন, মোটামুটি এই দামে প্রায় স্বাভাবিক একটা ব্যাপার। আরেকটা জিনিস নেগেটিভ হওয়ার কথা, বাট নেগেটিভ না ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট নিলে CMF 2 Pro, সেটা হচ্ছে বক্সে চার্জার দেয়। নর্মালি CMF এর নাথিং বক্সে চার্জার দিতে চায় না, এটাতে পাচ্ছেন। সো এই হচ্ছে CMF 2 Pro অলরাউন্ডার, এই বাজেট রেঞ্জের কিং। 25,000 টাকা থেকে শুরু করে 28,000 টাকা পর্যন্ত CMF 2 Pro দাম হয়, র্যাম অ্যান্ড রম ভার্সন অনুযায়ী। অ্যান্ড আমাদের এটা রিভিউ দেওয়া আছে, আপনার পছন্দ হলে ডেফিনেটলি নিয়ে নিতে পারেন। এরপরে যদি একটু পারফরমেন্স সেন্ট্রিক খুঁজেন, আর একটু বেশি ফিচার খুঁজেন, আর একটু বেশি ভ্যালু ফর মানি খুঁজেন, তাহলে আমাদের সাজেস্ট করতে হয় Oppo K13 5G। হ্যাঁ, খুবই রিসেন্টলি আসছে, এখনও ওইরকম পপুলার হয় না, একটু কাইন্ড অফ আন্ডার রেটেড, বাট এটা খুব জোস একটা অপশন হওয়ার সম্ভাবনা আছে। মূল কারণ এটা স্ন্যাপড্রাগন 6 Gen 4 চিপসেট দেওয়া আছে। ডায়মেনসিটি অনেকে অ্যাভয়েড করতে চায়, মিডিয়াটেক অ্যাভয়েড করতে চায়, তারা স্ন্যাপড্রাগন অপশন পাচ্ছেন। অ্যান্ড এটা কিন্তু CMF 2 Pro 7300 আলট্রা যে চিপসেটটা, সেটা থেকে একটু বেটার পারফরমেন্স সাইডে। এরপর এটাতে ডুয়েল স্টেডিও স্পিকার আছে, যেটা হচ্ছে CMF 2 Proর অ্যাকচুয়ালি কিলিং পয়েন্ট। সো এইসব মিলিয়ে K13 5Gর দিকেও অনেকে যাচ্ছে, যারা অলরেডি অ্যাওয়্যার পিপল আছে তারা কিনতেছে। অ্যান্ড আই থিঙ্ক এই ভিডিও দেখার পর আপনারাও কিনবেন। এটার দামও 25,000 টাকার আশেপাশেই। সো Oppo K13 5Gর ভালো দিকগুলো হচ্ছে ডিসপ্লেটা ভালো, 6.67 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, অ্যান্ড চিপসেটটাও ভালো, স্ন্যাপড্রাগন 6 Gen 4।
ব্যাটারিটা বেশ ভালো, সিলিকন কার্বন, 7000 mAh অ্যান্ড ইউএফএস 3.1 স্টোরেজ কিন্তু আমরা এখানে দেখতেছি, যেটা এটাকে একটু সুপিরিয়র করতেছে। অন দি আদার হ্যান্ড ক্যামেরার দিকে কিন্তু প্রচুর পরিমাণ স্যাক্রিফাইস। একটা প্রাইমারি ক্যামেরা আছে, ওইটা মোটামুটি চলে, আর বাকি মোটামুটি কিছুই নাই বলতে গেলে। এরপর ডিজাইনটা খুবই নর্মাল, খুবই বেসিক, একদমই সুন্দর লাগে নাই এই টাইপের। এটা একটা কনস হিসাবে ধরতে পারেন, যদিও ডিজাইনটা একটু সাবজেক্টিভ। আবার ওপ্পো নামের সাথে অনেকের অ্যালার্জি আছে, ওপ্পোর ফোন কিনতে চায় না, বাট ওপ্পো কিন্তু এখন অনেক ভ্যালু ফর মানি দিচ্ছে। সো যাদের পছন্দ না তাদের জন্য হয়তো বা কনস হবে। অ্যান্ড লাস্ট অফ অল, এটা কিন্তু চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন। সো চাইনিজ রমালা ফোন যখন কিনবেন তখন কিন্তু আপনি নোটিফিকেশন ইস্যুর মুখোমুখি পড়বেন, এইটার কারণে অনেকে অ্যাভয়েড করতে চায়। সো এই হচ্ছে ওপ্পো K13। ওকে, এরপরে আমাদের এই প্রাইস রেঞ্জে বাকি থাকে হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোন। এখন ক্যামেরা সেন্ট্রিক ফোন অ্যাকচুয়ালি 25,000 টাকার আশেপাশে ক্যামেরা ভালো, মানে বলা যায় কনফিডেন্টলি, এমন ফোন পাওয়া খুবই মুশকিল। এইখানে আমি এখন নিজে ওই CMF2 Pro সাজেস্ট করে দিই, ভাই ওটাতে সব সেট আপ আছে, প্রাইমারি আছে, ওয়াইড আছে, আলট্রা ওয়াইড আছে, টেলিফটো আছে, আপনি ওইটা নিয়ে নেন। বাট প্রাইমারি ক্যামেরাটা স্পেশাল, এমন ডিভাইস খুব কম পাওয়া যায় না বললেই হবে। সো আমরা এখানে একটা ম্যাচ করছি অফিসিয়াল ডিভাইসের সাথে। 25,000 টাকায় এই প্রাইস রেঞ্জে একটা অফিসিয়াল ডিভাইস আছে, টেকনো ক্যামন 40 Pro, খুবই হট সেলিং, অলওয়েজ মার্কেটে স্টক ঢুকে স্টক আউট হয়ে যায়, প্রচুর হাই সেলিং। সো ক্যামন 40 Pro আমরা এই জায়গাতে সাজেস্ট করতেছি অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস, অ্যান্ড অলসো আপনি যদি ক্যামেরার দিকে একটু বেটার কিছু চান তখন। সো ক্যামন 40 Proর গুড পয়েন্ট হচ্ছে IP68 অ্যান্ড IP69 রেটিং আছে, যেটা হাইয়েস্ট। কার্ভড অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন 6.78 ইঞ্চের, অ্যান্ড অফিসিয়াল সেগমেন্ট ওয়াইজ এটা বেস্ট ক্যামেরা। আনঅফিসিয়াল অনুযায়ী হচ্ছে যথেষ্ট ভালো ক্যামেরা। 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া 700C সেন্সর দেয়া, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর আছে, ডুয়েল স্টেরিও স্পিকার আছে এটাতে। ডিজাইনটা যথেষ্ট সুন্দর, ব্যাটারিটা ওকে, 5200 mAh। অন্যদিকে ব্যাড সাইড কিন্তু আছে, অফিসিয়ালের সাথে আনঅফিসিয়ালের এমনি কিন্তু ট্যাক্সের কারণে বিশাল পার্থক্য থাকা যায়। আর ব্যাড সাইডগুলো একটু বলে দিই। নাম্বার 1, সফটওয়্যার। টেকনো সফটওয়্যার নিয়ে অলওয়েজই কমপ্লেন করি, সো এটা মাথায় রেখে কিনতে হবে। নাম্বার 2 হচ্ছে ক্যামন 40 Proতে যে চিপসেটটা ইউজ করছে, এটা আনঅফিসিয়াল সাথে কম্পেয়ার করলে ভালো পরিমাণের উইক, অ্যান্ড এটা একটা 4G চিপসেট। এখন কিন্তু বাংলাদেশে 5G চলে আসছে অলরেডি, জিপি কমার্শিয়াল লঞ্চ করে ফেলছে, রবি কমার্শিয়াল লঞ্চ করে ফেলছে, বাংলালিংক হয়তো করে দিবে। সো এই জন্য এখন কিন্তু 5G চিপসেট আলা অফিসিয়াল ফোন ঢোকা শুরু করবে অ্যাকচুয়ালি। সো এটা কিন্তু আপনি একটা ব্যাকডেটেড ব্যাপার স্যাপারে থাকতেছেন। আর মিডিয়াটেক হিলিও G100 চিপসেটটা, এইটা স্ট্যান্ডার্ড অফিসিয়াল প্রাইস রেঞ্জে, বাট ইটস হেলা উইক। অ্যান্ড এই জন্য যারা একটু চাপ দিয়ে ফোন ইউজ করেন তারা চেষ্টা করবেন ডিভাইসটা অ্যাভয়েড করতে। সো এইসব মিলে হচ্ছে টেকনো ক্যামন 40 Pro। সো এইগুলো আমাদের 25 থেকে আপওয়ার্ডস রেঞ্জ। অ্যাকচুয়ালি এই যে ডিভাইসগুলোর কথা বললাম, এগুলোর মাল্টিপল র্যাম রম ভ্যারিয়েন্ট আছে, অ্যান্ড আপনাদের চয়েসও চেঞ্জ হয়, সেই অনুযায়ী হচ্ছে 25 থেকে আপওয়ার্ডস এগুলো কাভার করে। এই ডিভাইসগুলোই সবচেয়ে বেশি সেলিং। হ্যাঁ, যদি ভাই ফ্র্যাঙ্কলি বলি, অফিসিয়াল মার্কেটে ক্যামন 40 Pro প্রচুর পরিমাণে সেলিং ভাই, মানে এটা সেলস ডাটা দেখলে যে কেউ ইনফ্লুয়েসড হয়ে নিয়ে নিবে, এত পরিমাণ সেল। এরপর আনঅফিসিয়াল মার্কেটে CMF2 Pro প্রচুর পরিমাণে সেল। K13 5G ওপ্পো যেটার কথা বললাম, সেটা যেই পরিমাণ ভ্যালু অফার করতেছে, ডেফিনেটলি ওটা সাজেস্ট করার মতন। সো এই ডিভাইসগুলোর মধ্যেই মোটামুটি আপনার নিতে হবে। হ্যাঁ, এর বাইরে 2-4টা ডিভাইস থাকতে পারে, সেগুলো আপনি বলতে পারেন কমেন্টে যে ভাই এই প্রাইস রেঞ্জে এই ডিভাইসটা এই কারণে স্পেশাল, তাহলে মানুষের উপকার হয়। আমরা চলে যাচ্ছি 35K রেঞ্জে। ওকে, 35K রেঞ্জে গেলে সবার আগে পারফরমেন্স সেন্ট্রিক ফোনের যদি কথা বলি, এইখানে হচ্ছে Redmi Turbo 4 Pro। এইটা মোটামুটি অবভিয়াস চয়েস, খুব জোস একটা ফোন অনেস্টলি, অ্যান্ড দামটাও ভালো পরিমাণে ড্রপ করছে, সো প্রচুর পরিমাণে সেল হচ্ছে। এটার একটা ক্লোজ অল্টারনেটিভ আছে, সেটা হচ্ছে iQOO Z10 Turbo Pro। এই দুইটা ডিভাইসের মধ্যে ভালো মারামারি হয়, বাট Redmi Turbo 4 Pro কিছু সবগত কারণেই হচ্ছে জিতে যায়। বাট অল্টারনেটিভটা আমরা জানা দিলাম, ইন কেস অনেকের ওই যে রেডমি বা শাওমির সাথে একটু অ্যালার্জি থাকতে পারে, সো তখন আপনি iQOO Z10 Turbo Pro এর দিকে যেতে পারেন। দুইটাই সিমিলার দামে, 35,000 37,000 এই প্রাইসের মধ্যে আপনি হচ্ছে দুইটা ডিভাইসই পেয়ে যাবেন। আসেন Redmi Turbo 4 Pro ভালো খারাপ জানি। ওকে, Turbo 4 Proতে গুড পয়েন্ট হচ্ছে বিল্ড কোয়ালিটিটা ভালো, গ্লাস বিল্ড অ্যান্ড মেটাল বিল্ডের ফোন এইটা। এই প্রাইস রেঞ্জ থেকেই আমরা আর কি এই জায়গায় স্বয়ংসম্পূর্ণ হওয়া শুরু করছি। অ্যান্ড ডিসপ্লেটাও ভালো, 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, IP68 রেটিং আছে এটাতে, অ্যান্ড ব্যাটারিটাও ভালো, 7550 mAh, হিউজ ক্যাপাসিটি, অ্যান্ড 90 ওয়াটের চার্জার কিন্তু বক্সই থাকে। অন দি আদার হ্যান্ড ব্যাড পয়েন্ট, ক্যামেরাটা খুব একটা ভালো না, যেই পরিমাণ বাকি জায়গায় ভ্যালু দিচ্ছে। আর চাইনিজ রমের ফোন এইটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, অ্যান্ড নোটিফিকেশন ডিলে আপনার ফেস করতে হবে। তারপরে থাকতেছে একটু হিটিং ইস্যু, 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ম্যাক্স এইটা রিচ করতে পারছে আমাদের টেস্টিংয়ে, অ্যান্ড ফরেন টেস্টিংয়েও আপনি দেখবেন। সো হিটিং ইস্যুটা থাকে এই জায়গায় যখন অত্যাধিক পারফরমেন্স ডেলিভার করতেছে। এই জায়গায় Z10 Turbo Pro একটু আগায় থাকে, কারণ ওর হিটিংটা একটু কম পরিমাণে হয় অ্যাকচুয়ালি। আবার Redmi Turbo 4 Pro হচ্ছে ব্যাটারিতে
তারপর হচ্ছে বিল্ড কোয়ালিটিতে এগিয়ে থাকে। সো মানে ওই যে 19-20-এর ক্ল্যাশ হইতে থাকে, আপনি যে কোনো একটা নিতে পারেন এই প্রাইস রেঞ্জে। ওকে, 35,000 রেঞ্জে অফিসিয়াল উইনার টাইটেলটা জিতে নেবে হচ্ছে OnePlus-এর Nord CE5 মডেলটার কয়দিন আগে আমরা ভিডিও করছি, প্রচুর পরিমাণে সেল ভাই অনেস্টলি, অ্যান্ড দ্য পিপল আর লাইকিং ইট অ্যাকচুয়ালি। 36,000 টাকা হচ্ছে অফিসিয়াল এমআরপি, বাট আপনি শপে গেলে একটু বার্গেন টার্গেন করলে আপনারে 34,500, 35,000 বা 34,000-ও কেউ দিয়ে দিতে পারে, এমন একটা প্রাইস রেঞ্জে আপনি কিনে নিতে পারেন। খুবই ভালো ডিভাইস, পারফরমেন্স সেন্ট্রিকও আছে। ভালো দিকগুলোর মধ্যে 6.77 ইঞ্চের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লেটা পাচ্ছেন, গুড সফটওয়্যার পাচ্ছেন OnePlus-এর, ব্যাটারিটাও ভালো, 7100 mAh ব্যাটারি। যদিও আমরা রিভিউতে বলছিলাম যে 7100 mAh ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও একটুখানি কম ব্যাকআপ লাগে, লাইক 6000 mAh এর মতো ব্যাকআপ ফিল হয়। অ্যান্ড ক্যামেরাটা মিড লেভেলের আছে, 50 মেগাপিক্সেলের IMX882 আছে, অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে। মিড লেভেল বলবো, ক্যামেরাটা খুব স্পেশাল কিছু না, আমরা অ্যাভারেজ টাইপই বলছি ভিডিওতে, অ্যাকচুয়ালি আমাদের রিভিউটা দেখলে আরও ক্লিয়ার হবেন। অ্যান্ড প্রসেসরটাও যথেষ্ট ভালো, MediaTek Dimensity 8350। অন্যদিকে এটার ব্যাড সাইডও আছে ভাই, প্লাস্টিক বিল্ডের ফোন, IP65 রেটিং একটু ব্যাডের দিকেই পড়ে, ডিসপ্লে প্রোটেকশন নাই অথবা ক্লিয়ার ডাটা নাই, অ্যান্ড সবচেয়ে ডিল ব্রেকার যেটা, সিঙ্গেল ফায়ারিং বটম লাউড স্পিকার। এটার কারণে অনেকে কিনবে না হয়তো বা, বাট অফিসিয়াল অপশন যদি দেখেন 35,000 টাকার আশেপাশে এর থেকে বেটার কোনো ফোন নাই। এখন আপনি বলতে পারেন গ্রিন লাইনের কথা, যে ভাই OnePlus-এ গ্রিন লাইন পরে, তাহলে তো আমি নিব না। বাট দ্য গুড থিং ইজ OnePlus অফিসিয়ালি যেটা ডিক্লেয়ার করে দিছে ভাই, যে OnePlus Nord সিরিজ মানে Nord 5 অ্যান্ড CE5 এই দুইটা ডিভাইসের ক্ষেত্রে ওরা হচ্ছে গ্রিন লাইন ওয়ারেন্টি বাংলাদেশে লাইফ টাইম দিচ্ছে। সো আপনি অফিসিয়াল Nord 5 কিনলে বাংলাদেশের লাইফ টাইম গ্রিন লাইন ওয়ারেন্টি পাচ্ছেন। সো ওই সাইডটা অলরেডি কাভার্ড হয়ে আছে, এই জন্য অফিসিয়াল উইনার মোটামুটি এইটাই। ওকে, দেন চলে আসি আমরা ক্যামেরা সেন্ট্রিক ফোনের দিকে। অ্যান্ড এই প্রাইস রেঞ্জে ক্যামেরা সেন্ট্রিক ফোনে একচ্ছত্র অধিপত্য করতেছে ভাই Honor 200। আই নো সবাই জানে Honor 200 মোটামুটি কাঁপাইতেছে লং টাইম ধরে। আপনি এটা চাইনিজ ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 32-33 হাজার টাকার দিকে, আপনি এটা ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন 37-38 হাজার টাকার দিকে। Honor 200 ডিভাইসটা অনেক জোস, বাট মানে কোম্পানি এত কনফিউজিং বানায় রাখছে, একটার মধ্যে বক্সে চার্জার দেয় না, আরেকটার মধ্যে বক্সে চার্জার দেয়, বাট ইউএফএস স্টোরেজ টাইপটা নিয়ে কেউ ক্লিয়ার না। ক্লিয়ার হইতে গেছি, সেখানেও মাল্টিপল অপশন, র্যাম রোম ভ্যারিয়েন্ট অনুযায়ী আবার চেঞ্জ আছে, কোনোটা ইউএফএস 2.2, কোনোটা ইউএফএস 2.2 সিও শোনা যাচ্ছে, মানে বহুত হাবিজাবি ব্যাপার স্যাপার আর কি। যাই হোক, এত কিছু ভাইবেন না, ক্যামেরা সেন্ট্রিক ফোন লাগলে Honor 200 এখনো স্টিল বেস্ট। সো এটার ভালো দিকগুলো হচ্ছে গুড ডিজাইন অ্যান্ড ডিসপ্লেটাও ভালো, 6.7 ইঞ্চের, ওয়ান অফ দ্য ভেরি বেস্ট ক্যামেরা, স্পেশালি পোর্ট্রেটের জন্য সবাই এটা বেশি পছন্দ করে। Sony IMX906 সেন্সর দিচ্ছে প্রাইমারিতে, 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, অ্যান্ড Sony IMX856-এর টেলিফটো সেন্সরটা আছে, 2.5x অপটিক্যাল যেটা দেয়, এটার কারণে 200টা এত বেশি মানুষ কিনে। অ্যান্ড ভিডিও ফ্যাসিলিটিও কিন্তু এটাতে ভালো, চিপসেটটা ভালো আছে, স্ন্যাপড্রাগন 7 Gen 3, এখানে বেশি লস করায় নাই। ইউআইটা Honor-এর মোটামুটি ম্যাক্সিমাম মানুষ অ্যাকসেপ্ট করে। ব্যাটারিটা মোটামুটি আকারের ভালো, 5200 mAh, বাট এখন ব্যাকআপ একটু কম পাচ্ছে, এটা জানায় রাখি। অন্যদিকে ব্যাড সাইডের মধ্যে হচ্ছে ভাই, এটাতে কোনো আইপি রেটিং নাই, অ্যান্ড প্রক্সিমিটি সেন্সরটা আমরা যেটা ভিডিওতে বের করছিলাম যে ফিজিক্যাল না, এটা হচ্ছে ওই যে সফটওয়্যার বেসড একটা জিনিসপাতি, এই জন্য একটু প্রবলেম ক্রিয়েট করে আর কি। সবচেয়ে বেশি কনসটা হচ্ছে এই ফোনটার অনেক বয়স হয়ে গেছে, অনেক দিন যাবত চলছে, অলরেডি ডিসকন্টিনিউড হয়ে যাচ্ছে, অ্যান্ড বাংলাদেশে যেসব ডিভাইস ঢুকতেছে এর মধ্যে রিফারবিশড হওয়ার চান্স অনেক বেশি, অ্যান্ড পাওয়াও যাচ্ছে না। কারেন্টলি মার্কেটে দেখা যাচ্ছে সপ্তাহখানেকের জন্য স্টক আউট থাকতেছে, ফোন ঢুকতেছে এক লট, এরপর আবার দ্রুতই সেল হয়ে যাচ্ছে। সো ম্যাক্সিমাম টাইম মানুষ স্টক আউট পাচ্ছে, এগুলো হচ্ছে Honor 200-এর কনস। সো এখন যদি আপনি বলেন Honor 200 ভালো ডিভাইস, বাট আমি কি নিব যদি এইসব প্রবলেমের কথা বলেন, যদি আমি দোকানে গিয়ে নাই কিনতে পারি, যদি রিফারবিশড হওয়ার ভয় এত বেশি থাকে, ভাই আপনি Redmi Note 14 Pro Plus নিতে পারেন। ইন্ডিয়ান ভ্যারিয়েন্টটা 35,000 টাকার একটু উপর নিচেই পাওয়া যায়, সেটাতে টেলিফটো লেন্স আছে, সিমিলার চিপসেট আছে। সো Honor 200-এর রিপ্লেসমেন্ট হিসেবে আপনি Redmi Note 14 Pro Plus-টা দেখতে পারেন, এটা আমি বলে রাখবো। ওকে, পারফরমেন্স সেন্ট্রিক বললাম, ক্যামেরা সেন্ট্রিক বললাম, এখন থাকে হচ্ছে টোটালি ব্যালেন্সড ফোন, অ্যান্ড এইখানে ডেফিনেটলি উইনার অ্যান্ড কিং হবে Nothing 3A। এই ফোনটা কাঁপাইতেছে, প্রচুর পরিমাণ সেল হচ্ছে, 3 স্টার দিয়ে দিতে পারেন আপনি এটার আশেপাশে। Nothing 3-এর 8/128 ভার্সনটা বেশি কিনতেছে মানুষ, 32,500 টাকার মতন মনে হয় দাম, মানে 35-এরও নিচে নেমে গেছে। সো বুঝতে পারতেছেন কতটা ভালো ডিল হয়ে গেছে। কয়েকদিন পর হচ্ছে ওই যে 25,000 রেঞ্জের যে ডিভাইসগুলোর কথা বললাম না, ওগুলো মায় শুরু করবে মোস্ট প্রবাবলি Nothing 3A। সো এইটা একটা ব্যালেন্সড ফোন, এটার গুড পয়েন্টগুলো হচ্ছে ডিজাইনটা ভালো, ডিসপ্লেটা সুন্দর, 6.77 ইঞ্চের ডিসপ্লে, সফটওয়্যার সাপোর্ট নাথিংয়ের অলওয়েজ গুড, সো এখানে ভালো পাচ্ছেন। ক্যামেরা সেটআপটা ভালো আছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি আছে, আইসোসেল GN9 সেন্সরটা, অ্যান্ড 50 মেগাপিক্সেলের একটা টেলিফটো লেন্সও আছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডও আছে। সো ক্যামেরার মধ্যে আপনি কমপ্লিট একটা লেন্স সেটআপ পাচ্ছেন। কোয়ালিটি ওয়াইজ হ্যাঁ ওর থেকে বেটার আছে, এই জন্যই তোরে ব্যালেন্সটা ফালাইলাম অ্যাকচুয়ালি। পারফরমেন্সটাও ব্যালেন্সটা আছে, স্ন্যাপড্রাগন 7S Gen 3 চিপসেট, ইটস গুড এনাফ।
অ্যান্ড ব্যাটারিটা 5000 mAh এর ব্যাটারি। এখন ব্যাড সাইড যদি দেখতে যাই নাথিং 3 এর, তাহলে অ্যাক্টিভেশন ইস্যু আছে, এটা যদিও মাইনর একটা ইস্যু, একটু নাথিং ইউজার গ্রুপে আপনি জয়েন হলে আপনি দেখতে পাবেন, ফোন কেনার সময় রেপুটেড শপ থেকে নেবেন তাহলে ওরা সাপোর্টটা দিবে। এরপরে IP64 রেটিং, ডাস্টের ক্ষেত্রে ভালো বাট পানির ক্ষেত্রে কিন্তু খুবই মিনিমাম। এরপরে UFS 2.2 স্টোরেজ টাইপ, 35,000 টাকার রেঞ্জে আপনার একটু কষ্ট হবে মানতে, বাট অ্যাকচুয়ালি এটার UFS 2.2 স্টোরেজের স্পিড কিন্তু অ্যাকচুয়ালি 3.1 এর কাছাকাছি, এটা কিন্তু টেস্টেড অলরেডি, সো এটার ওইভাবে কনসে রাখা যায় না। অ্যান্ড মেইন ইস্যুটা হচ্ছে নো চার্জার। আপনি 32,500 বা 33,000 দিয়ে ফোন কিনবেন, এরপর অফিসিয়াল চার্জার নিতে গেলে আপনার 5,000 টাকা 4,000 টাকা চলে যেতে পারে। সো আপনি 45 ওয়াটের অন্য একটা নেন, থার্ড পার্টি নেন, তখন 35,000 টাকায় গিয়েই এই ফোনটা আপনার কম্বিনেশনটা পড়বে। সো এই ছিল 35K রেঞ্জের টপ লিস্টেড ডিভাইসগুলো। অ্যান্ড এইখানে খুবই কনজেস্টেড, খুবই স্যাচুরেটেড, খুব হাড্ডাহাড্ডি ফাইট হয়। এখানে ব্যালেন্সড ফোন নাথিং 3A, এখানে পারফরমেন্স সেন্ট্রিক ফোন রেডমি টার্বো 4 প্রো অর IQ Z10 টার্বো প্রো, অ্যান্ড অফিসিয়াল ফোনের ক্ষেত্রে নট CE5। এখানে মোটামুটি ক্লিয়ার উইনার ভাই আমরা পাচ্ছি। বাট নেক্সট যে সেগমেন্টটা, সেইখানে ক্লিয়ার উইনার পাওয়া একটু টাফ হয়ে গেছে আমাদের জন্য। আমরা 45,000 টাকার কথা বলতেছি। সো সবার আগে আমি হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক ফোনের কথা বলবো 45,000 টাকার রেঞ্জে, অ্যান্ড ডিভাইসটা হবে হচ্ছে Oppo Reno 14। এই Oppo Reno 14 ডিভাইসটা অফিসিয়াল প্রাইস অনুযায়ী যতটা বাজে, এটার আনঅফিসিয়াল প্রাইস অনুযায়ী ততখানি গুড। অ্যান্ড ক্যামেরা সেন্ট্রিক ডিভাইস যেগুলো আছে 45,000 টাকা, এর মধ্যে ও মোটামুটি টপে আছে। স্টিল আমরা স্যাটিসফাইড না এই প্রাইস রেঞ্জে, আমরা আরও বেটার ডিভাইস চাই। অ্যাকচুয়ালি আরও বেটার কিছু ডিভাইস অ্যাকচুয়ালি ছিল, আমি এই লিস্টিংটা শেষ করলে আমি আপনাদের বলতাম। যেমন কিছু ডিভাইস ছিল যেগুলো নেটওয়ার্ক ইস্যুর কারণে, খুব ভালো ডিভাইস হওয়া সত্ত্বেও, খুব ভ্যালু ফর মানি দেওয়া সত্ত্বেও নেটওয়ার্ক ইস্যুর কারণে ওগুলোর বাদ দেওয়া লাগতেছে, বা চাইনিজ রম ওগুলার খুব হেভিলি এফেক্ট করে রাখতেছে, মানুষ ইউজ করে একদম শান্তিই পাইতেছে না, সেই জন্য হয়তো আমরা অ্যাভয়েড করছি। এইসব মিলিয়ে অনেক ভালো ডিভাইস বাদ দিয়ে আমাদের এই 45 রেঞ্জটা সিলেক্ট করা লাগছে। অ্যান্ড ক্যামেরা সেন্ট্রিক কি জানি বলতেছিলাম, Oppo Reno 14। সো এটার দাম হচ্ছে 8,256 জিবিটা আপনি আনঅফিসিয়ালি 48,000 টাকার নিচেই কিনতে পারবেন। অ্যান্ড এটার গুড পয়েন্টের মধ্যে সবার আগে ক্যামেরাটা গুড, প্রাইমারি সেন্সরটা অত ভালো না, IMX882, এটা অ্যাকচুয়ালি 25-30,000 টাকা দামের ফোনেই পাওয়া যায়, বাট ওপর প্রসেসিংটা খুব ভালো করছে। অ্যান্ড ওভারঅল ভালো একটা ক্যামেরা এক্সপিরিয়েন্স আমাদের কিন্তু দিছে, আমাদের রিভিউ আছে এটার, আপনি দেখতে পারেন। কম্পেয়ারও করছিলাম অন্যান্য ডিভাইসের সাথে। এখানে Vivo V60 একটা টাফ কন্টেন্ডার, বাট আমরা প্রেফার করি Oppo Reno 14টা। Oppo Reno 14 এর পাশাপাশি কিন্তু এটা 50 মেগাপিক্সেলের টেলিফটো আছে, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড আছে। অ্যান্ড এটার বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইন সাইডটাও ভালো, গ্লাস ব্যাক অ্যান্ড অ্যালুমিনিয়াম ফ্রেম, সো সর্বোচ্চ পাচ্ছেন IP68, IP69 রেটিং আছে। ডিসপ্লেটা ভালো, 6.59 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড ব্যাটারি সাইডটাও যথেষ্ট ভালো, 6000 mAh ব্যাটারি অ্যান্ড 80 ওয়াটের বুক চার্জার, সুপার বুক চার্জার কিন্তু বক্সেই পাবেন। অ্যান্ড Oppo Reno 14 এর ব্যাট সাইড যদি বলতে যাই, ক্যামেরাটা আরেকটু অনেস্টলি বেটার হওয়া দরকার ছিল। ওর এই ক্যামেরা সেন্ট্রিক ফোন আমরা না পাইরা দিছি, কারণ এই প্রাইস রেঞ্জে অ্যাকচুয়ালি আরও বেটার ক্যামেরা হওয়া উচিত। বাট স্টিল আপনি যা যা অপশন পাচ্ছেন তার মধ্যে ও ভালো ক্যামেরা। অ্যাকচুয়াল যদি ব্যাড সাইড বলতে যাই, ব্যাড না দুর্বলতা, তাহলে পারফরমেন্সটা একটু মিড লেভেলের। Dimensity 8350 চিপসেট দেয়া, Oppo হিসাবে ভালো পারফরমেন্স, বাট এই প্রাইস রেঞ্জে আপনি অনেক বেটার পারফর্মিং চিপসেট পাবেন। Snapdragon 8 Gen 3 অহরহ পেয়ে যাবেন, বাট ওগুলা কিছু কারণে বাদ দেওয়া লাগছে। এরপরে এটা মোটামুটি আকারের হালকা পাতলা হিটিং ইস্যু আছে, টুকটাক ইস্যু বলা যায় না, বাট হিটিংয়ের ব্যাপার সেবার আছে, অদৃশ্য নাই একদম। আর সফটওয়্যার আপডেটের ক্ষেত্রে Oppo অতখানি পারদর্শী না, অত ফ্রিকোয়েন্ট আপডেটও দেয় না। এইটা যখন আপনি অলমোস্ট 50,000 টাকার রেঞ্জে একটা ফোন কিনতে যাবেন, তখন এইসব জিনিসও কিন্তু আপনি মাথায় রাখবেন, এই জন্য কনস হিসাবে বললাম। ওকে, দেন আমরা চলে যাচ্ছি পারফরমেন্স সেন্ট্রিক ফোনে। অ্যান্ড এইখানে অ্যাবসোলুট একটা ব্যাঙ্গার আছে ভাই, এটা হচ্ছে IQ Z10 টার্বো প্লাস। আমরা কিছুদিন আগে এটা রিভিউ করছি, চমৎকার একটা ডিভাইস। অ্যান্ড ও পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস হিসাবে একদম সর্বোচ্চ ডেলিভার করতেছে। ওর 12/256 জিবি ভ্যারিয়েন্ট আপনি আনঅফিসিয়ালি কিনতে পারবেন 41,000 টাকার মতো। সো Z10 টার্বো প্লাসে আপনি ভালো সাইড হিসাবে UFS 4.1 স্টোরেজ পাচ্ছেন, বেস্ট পারফরমেন্স পাচ্ছেন। আমি বলতেছি আবার বেস্ট পারফরমেন্স, কারণ মিডিয়াটেক Dimensity 9400 প্লাস, যেটা হচ্ছে সবচেয়ে ফ্ল্যাগশিপ চিপসেট মিডিয়াটেকের, সেইটা হচ্ছে 40,000 টাকার রেঞ্জে পেয়ে যাচ্ছেন। দ্যাটস এ হিউজ উইন। অ্যান্ড গুড ডিসপ্লে পাচ্ছেন 6.78 ইঞ্চের, বেস্ট ব্যাটারি পাচ্ছেন 8000 mAh অ্যান্ড 90 ওয়াটের চার্জার সহ। ক্যামেরাটা মিড টু গুড লেভেলের, অ্যাভারেজ টু গুড লেভেলের বলবো। একটা প্রাইমারি দিছে, একটা আলট্রা ওয়াইড দিছে, সো এটার অ্যাভারেজ টাইপেরই আপনি রাখতে পারেন। অ্যান্ড আরও অ্যাভারেজ ব্যাপার স্যাপার আছে, সেগুলো ব্যাড সাইডেই বলে দিই। IP65 রেটিং, ব্যাড বলতে পারেন একটু, প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেম। অ্যান্ড ফাইনালি চাইনিজ রম, যেটা হচ্ছে নোটিফিকেশন ডিলের কারণে আমরা কনসে রাখতে বাধ্য হয়েছি। এছাড়া পারফরমেন্স সেন্ট্রিক কোনো কিছু লাগলে 45,000 টাকার রেঞ্জে ডেফিনেটলি চোখ বন্ধ করে আপনি হচ্ছে Z10 টার্বো প্লাসটা নিয়ে নিতে পারেন। মিডিয়াটেক Dimensity 9400 প্লাস, প্রচুর পাওয়ারফুল একটা চিপসেট। এখন অনেকে পারফরমেন্স চান, বাট চাইনিজ রমের প্যারাটা চান না। আই গেট ইট,
খুবই স্বাভাবিক ব্যাপার-স্যাপার। সো আপনাদের জন্য একটা ডিভাইস আছে, অল্টারনেটিভ বলতে পারেন, গুড অল্টারনেটিভ না, কাছাকাছি অল্টারনেটিভ, সেটা হচ্ছে পোকো F7। এটার দাম হচ্ছে 44-45 হাজার টাকার মতন, অ্যান্ড এইটা আপনি Z10 টার্বো প্লাসের অল্টারনেটিভ হিসেবে নিতে পারেন। পারফরমেন্স আপনার ওই রকম ডেলিভার করবেন, আগেই বলতেছি, বাট যখন আপনি গ্লোবাল চাচ্ছেন তখন আপনার এই স্যাক্রিফাইসটা করতে হবে। সো পোকো F7 ভালো দিক হচ্ছে UFS 4.1 স্টোরেজ, এখানেও পাচ্ছেন গুড ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি, ওই যে গ্লাস ব্যাক অ্যান্ড মেটাল ফ্রেম, ডিসপ্লেটা ভালো, 6.83 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, ব্যাটারিটাও ভালো, 6500 mAh এর ক্যাপাসিটি, IP68 রেটিং দেওয়া আছে, পারফরমেন্সটা ভালো, বেশ ভালো আকারে রাখতে হয়, সর্বাধিক ভালো না রাখলেও। স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট, অ্যান্ড এটা একটা গ্লোবাল ফোন, এইটাও একটা ভালো অপশনের মধ্যে রাখতে হয়। অন্যদিকে খারাপ দিকের মধ্যে ক্যামেরাটা একটু দুর্বল দিকে ভাই। একটা প্রাইমারি আছে 50 মেগাপিক্সেলের, ওই IMX882, অ্যান্ড 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সেন্সর আছে, দ্যাটস ইট। সো ক্যামেরা সাইডে দুর্বল, অ্যান্ড ওয়েটটা একটু বেশি ভাই, 224 গ্রামের মতন ভর। দেন আমাদের কথা বলতে হবে ব্যালেন্সড ফোন নিয়ে, যেটা 45,000 টাকার রেঞ্জের আশেপাশের ব্যাপার-স্যাপার, সেটা হচ্ছে Honor 400 গ্লোবালটা। এটা আনঅফিসিয়াল মার্কেটে প্রচুর পরিমাণে সেল হতেছে, মানুষ একদম মানে না দেখে নিয়ে ফেলতেছে এমন ব্যাপার-স্যাপার। অ্যান্ড Honor 200 এর যে সাকসেস, সেটার স্রোতের কারণে ও আরও বেশি হচ্ছে হাইপ পাচ্ছে, খানিকটা ওভার রেটেড টাইপের দিকে চলে যাচ্ছে। এটা ভালো খারাপ কি আছে দেখি। সো Honor 400 গ্লোবালের ভালো সাইডগুলো দেখলে 6.55 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে, একটু সাইজের ছোট, খুবই হ্যান্ডি, এই জিনিসটা ভালো। ব্যাটারিটা বেশ ভালো, 6000 mAh। মিড লেভেলের ক্যামেরা সেট আপ, 200 মেগাপিক্সেল যে প্রাইমারি সেন্সরটা আছে সেটা থেকে বেশ ভালো ভালো ছবি পাবেন আপনি। এখানে একটু দুর্বলতা আছে, সেটা হচ্ছে ওই যে টেলিফটোটা দেয় নাই, এটা আপনি দুর্বলতা হিসেবে ডেফিনেটলি রাখতে পারেন। এটা যদি দুর্বলতা না হইতো, এটা হচ্ছে কিলার ডিল হইতো 40,000 টাকা প্রাইস রেঞ্জের আশেপাশের ফোন হিসেবে। আর লাস্ট গুড থিং, চিপসেটটা যথেষ্ট পরিমাণের ভালো, স্ন্যাপড্রাগন 7 Gen 3। হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে আমরা আরও বেটার চিপসেট চাই, বাট এটা মোটামুটি চলে। অন্যদিকে ব্যাট সাইডের কথা বললে, ওই যে নো টেলিফটো, IP66 রেটিংটারে আপনি ব্যাট সাইডের দিকে রাখতে পারেন। এরপরে হচ্ছে ব্যাক সাইডটা গ্লাসের না, অ্যান্ড বডি ফ্রেমটা প্লাস্টিক। অ্যান্ড এইখানে কিছু কাহিনী আছে, অনেক ইউজার এসে বলবে ভাই আমার Honor 400-এর তো ফ্রেমটা মেটাল। ভাই এইটা অ্যাকচুয়ালি এইখানেও Honor এবারও কনফিউশন বানায় রাখছে। আমরা Honor গ্লোবালের সাথে কথা বলছি, বাংলাদেশের মাদারের সাথে কথা বলছি, আনঅফিসিয়াল ফোন নিজেরা টেস্ট করে দেখার চেষ্টা করছি। Honor 400 Pro এর ফ্রেমটা মেটাল, এটা আমরা এনশিওর হয়েছি, বাট 400-এর ক্ষেত্রে সর্বাধিক ভোট যাচ্ছে অ্যান্ড প্রবাবিলিটি যাচ্ছে প্লাস্টিকের দিকে। সো এখানে শিওর হয়ে বলা যাচ্ছে না। সো এখানে একটা দুশ্চিন্তা কিন্তু থাকতেছে, একটু গ্যাপ কিন্তু থাকতেছে অ্যাকচুয়ালি। এই ছিল Honor 400, বেশ ভালো একটা ফোন, ভালো একটা অফারিং, 12,256, 40-41 হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন। এই জন্য এটাকে ব্যালেন্সড ফোন হিসেবে রাখতেছি। আর অফিসিয়াল ফোন যদি এই প্রাইস রেঞ্জে বলতে হয় লাস্ট, তাহলে আমাদের অন্য কোনো ওয়ে নাই। স্যামসাং A56 সাজেস্ট করা বাদ দিয়ে A56 বা এই সিরিজের জনপ্রিয়তা কিন্তু দিনকে দিন কমতেছে। স্টিল A56 মোটামুটি একটা ভালো ডিভাইস, যদিও অনেক বেশি কমপ্লেন পাওয়া যাচ্ছে, ইউজাররা কিনে শান্তিতে নাই, স্লো ডাউন, বিভিন্ন ল্যাগ, বিভিন্ন বাগ টাইপের ইস্যু টিস্যু নিয়ে অনেক কিছু রিপোর্ট করতেছে, মানে মানুষজন আগের মতন হ্যাপি নাই। বাট অফিসিয়াল প্রাইস রেঞ্জে A56-এর দাম 50,000 টাকার নিচে নামায় নিয়ে আসছে। সো এই জায়গায় একটা ভালো অপশন A56 আপনারা দেখতে পারেন, আপনার অপশন হিসেবে আপনার কাছে আমি দিলাম। ওকে, এতক্ষণ যাবত আমি 25, 35, 45 নিয়ে কথা বলছি, এই পর্যন্ত মানা গেছে ভাই। এই পর্যন্ত আমি যা যা সাজেস্ট করছি ম্যাক্সিমাম সাজেশনই মানুষজন চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবে। বাট 55,000 এন্ড আপওয়ার্ড যখন যাচ্ছি, স্পেশালি 55,000-এর এই ব্র্যাকেটটায় বেশ কনফিউজিং ব্যাপার চলে আসছে, অ্যান্ড এইখানে চোখ বন্ধ করে নেওয়ার মতন একটু ডিভাইস কম, এখানে একটু ভেবে চিন্তেই নিতে হবে। সো এখানে যদি আমি ছোট করে বলি, পারফরমেন্স সেন্ট্রিক ডিভাইস ডেফিনেটলি Redmi K80 Pro, স্ন্যাপড্রাগন 8 Elite পাচ্ছেন আপনি 55,000 টাকার রেঞ্জে। দিস ইজ ইনসেন, পারফরমেন্স সেন্ট্রিক এর থেকে বেটার কিছু চাওয়ার নাই। ও, এটার ক্যামেরারও কিন্তু প্রপারলি ডাল বলা যায় না, টেলিফটো অপশন আছে। সো ইটস এ ভেরি গুড চয়েস, অ্যান্ড এটা ব্যালেন্সড ফোন হিসেবেও কিন্তু এটা হয়ে যেতে পারে অ্যাকচুয়ালি। পারফরমেন্স সাইডেও জোস, ক্যামেরাতেও ও অপশন দিয়ে রাখছে। এটার জাস্ট পারফরমেন্স বলা উচিত না, আই থিঙ্ক এটার ব্যালেন্সড ফোনই বলা উচিত, যেটা পারফরমেন্সে অনেক বেশি দিচ্ছে অ্যাকচুয়ালি। সো K80 Pro ইজ এ ভেরি গুড চয়েস 55K-তে। বাট একদম কমপ্লিটলি ব্যালেন্স যখন চায়, তখন কিন্তু এই প্রাইস রেঞ্জে খুব টাফ হয়ে যায়। অ্যান্ড এইখানে আছে হচ্ছে স্যামসাংয়ের S24 FE। S24 FE যখন আসছে, তখন আমরা কিন্তু দুনিয়ার ব্যাশ করে দিছি। তখন দাম 70-80 হাজার ছিল, বলছিলাম 55,000-এর নিচে নামলে এটা সাজেস্ট করবো, অ্যান্ড নাও ইজ দ্য টাইম। 50,000 টাকায় হচ্ছে এটার দাম নেমে গেছে। S24 FE প্রচুর পরিমাণ মানুষ কিনতেছে, স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু আছে, রিলায়েবিলিটি আছে, অ্যান্ড সব কিছুই ব্যালেন্স ডেলিভার করতেছে ও অ্যাকচুয়ালি। বেশ কিছু ইস্যু আছে হিটিং টাইপের, তাও মানুষ কিনতেছে। অ্যান্ড একটা জিনিস খেয়াল রাখেন, FE সিরিজের ফোনগুলো কিন্তু 1-1.5 বছর, 2 বছর, 2.5 বছর যাওয়ার পরে গ্রিন লাইনের রেকর্ড আছে। সো এটা মাথায় রেখে আপনারা কিনতে হবে। আমি যদি নাও বলি যে S24 FE আপনারা কিনবেন না, তাও আমি জানি মানুষ কিনবে। সো এটাকে এই প্রাইস রেঞ্জের ব্যালেন্স অপশনে আমার রাখতে হয়েছে। ওকে, দেন ক্যামেরা সেন্ট্রিকটা বাদ থাকে, বাট ক্যামেরা সেন্ট্রিকে আসলে ওইভাবে পাচ্ছি না যে না চোখ বন্ধ করে বলা যায় এটা ক্যামেরাটা খুব জোস। বাট একটা যদি অপশন বলতে হয় যে ক্যামেরাও ভালো, পারফরমেন্স সাইডেও ভালো,
গ্লোবাল থিং, তাহলে হচ্ছে কিন্তু বলতে হবে OnePlus 13R ডিভাইসটার কথা। আই নো OnePlus-এর ডিভাইস নিয়ে মানুষের যে গ্রিন লাইনের ইস্যু অনেক বেশি ফেস করছে, অনেক বেশি একটা বিরক্তি, বাট 13 সিরিজে ওই রকম রেকর্ড নাই, অ্যান্ড আর ডিভাইসগুলো তো একটু কম আছে এখন রিসেন্টলি, সো আপনি এটা দেখতে পারেন। সো ক্যামেরাতে আপনি 50 মেগাপিক্সেলের প্রাইমারি পাবেন, সনি লাইটিয়া লাইট 700C সেন্সর সহ, 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স আছে, অ্যান্ড 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আছে, সেটাও সনি সেন্সর। আর চিপসেটটাও যথেষ্ট পরিমাণ স্টেবল অ্যান্ড পাওয়ারফুল, এটাতে স্ন্যাপড্রাগন 8 Gen 3 চিপসেট দিছে, সো পারফরমেন্স সাইডেও এটা ভেরি গুড, অ্যান্ড ক্যামেরা সাইডেও এটা ভেরি গুড, একদম দি বেস্ট না। অ্যান্ড এটা কিন্তু গ্লোবাল ফোন, যেটা আপনি 55,000 টাকা পেয়ে যাচ্ছেন। রেডমি K80 প্রোটা কিন্তু বেটার অফারিং 13R থেকে প্রাইস রেঞ্জ অনুযায়ী, বাট ওইটা কিন্তু চাইনিজ। রেডমি K80 প্রো চাইনিজ রং হওয়ার কারণে অনেকে অ্যাভয়েড করবেন, তখন আপনি 13 প্রোর দিকে যাইতে পারেন। এক ধাপ নিচের জিনিস পাবেন জাস্ট, বাট মোটামুটি সবখানে আপনি জিততেছেন। এই হচ্ছে 13R-এর অবস্থা, 55,000 টাকা। অ্যান্ড লাস্ট বাকি থাকে অফিসিয়াল সাজেশনটা, সেটা হচ্ছে ডেফিনেটলি ভাই অন্য কোনো রাস্তা নাই। অনেকে বলতে পারে OnePlus স্পন্সর করছে, না ভাই বাধ্য হয়ে দিতেছি। OnePlus-এর Nord 5, এটা অফিসিয়ালি 52,500 টাকার মতো মনে হয় দাম, বাট আপনি আরেকটু কমে পাবেন ডেফিনেটলি, 50,000ও মনে কেউ পাওয়া যেতে পারে আপনি যদি ট্রাই হার্ড করেন। এটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড ফোন বলবো না, এরকম পারফরমেন্সের দিকে একটু বেশি ঝুঁকে পড়ছে। সো এটাতে আপনি স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট পাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে, গুড ব্যাটারি আছে, বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিজাইনের দিকেও ঠিকঠাক আছে। অ্যান্ড OnePlus-এর যে লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি পলিসিটার কারণে এটাকে সেল জোনে রাখা গেছে আর কি অ্যাকচুয়ালি। এটাতে টেলিফটো লেন্স নাই, এটা আপনি একটু দুর্বলতা ধরতে পারেন। আরও টুকটাক দুর্বলতা আছে, সেটা জানার জন্য আমাদের ফুল রিভিউটা দেখে নেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। এটা অত লুক্রেটিভ অপশন না, অত লুক্রেটিভ চয়েস না। Nord CE5 কম বাজেটের অপশন যেটা ছিল, সেটার ক্ষেত্রে যেভাবে কনফিডেন্টলি বলতে পারছি, এটার ক্ষেত্রে অতটা না, বাট ইটস স্টিল এ গুড চয়েস। অ্যান্ড অফিসিয়াল প্রাইস রেঞ্জে এটার আশেপাশে টেক্কা দেওয়ার মতো তেমন কেউ নাই। ওকে, এই রেঞ্জ থেকে বের হয়ে যখন আমরা 65-র দিকে যাব, তখন ক্যামেরা সেন্ট্রিক ফোন চাহিদা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে যায়। ক্যামেরাও চাই, পারফরমেন্সও চাই, সব দিকে ফ্ল্যাগশিপের ছোঁয়াটা অ্যাকচুয়ালি আমরা চাই, কারণ ফ্ল্যাগশিপের কাছাকাছি বাজেট কিন্তু চলে গেছে। তখন ফার্স্ট চয়েস হবে Honor 400 Pro। এটা একটা জটিল ডিভাইস, চরম ডিভাইস ভাই, সবাই মুড়ির মতন কিনতেছে 65,000 টাকা প্রাইস রেঞ্জে। এটা ভালো চিপসেট দিচ্ছে, এটা ভালো ক্যামেরা দিচ্ছে, এটা ভালো UI দিচ্ছে AI সহ, অ্যান্ড খুবই প্রেফারেবল একটা চয়েস। ডেফিনেটলি আপনি Honor 400 Pro আপনার যদি বাজেট রেঞ্জে যায়, আপনি নিয়ে নিতে পারেন। এটা ক্যামেরাতেও দিচ্ছে, পারফরমেন্সও দিচ্ছে, মানে ব্যালেন্স ফোন হিসাবে বলা যাচ্ছে। অন্যদিকে আপনার যদি পারফরমেন্স সেন্ট্রিক লাগে, তখন আপনি কিন্তু যাইতে হবে IQ13-এর দিকে। এটা একটা চাইনিজ রমের ফোন, এই একটু সমস্যা, বাট স্ন্যাপড্রাগন 8 Elite পাচ্ছেন, ক্যামেরাটাও ফেলে দেওয়ার মতো না, যথেষ্ট পরিমাণ ভালো পাচ্ছেন, অ্যান্ড লং টাইম ধরে মানুষকে হ্যাপি করতেছে, যারা কিনতেছে মোস্ট পিপল আর হ্যাপি। সো পারফরমেন্স সেন্ট্রিকের দিকে IQ13টা দেখতে পারেন। এরপরে একদম ক্যামেরা সেন্ট্রিক যদি চান, আপনার এখানে ভালো ভাই ফ্ল্যাগশিপের ছোঁয়া পেয়ে যাবেন। এখানে Vivo X200 কিন্তু 65 থেকে 70-এর মধ্যেই পাওয়া যায়। এটা চাইনিজ রমের ফোন, আই নো, বাট ক্যামেরার সাইডে আপনি বুঝতে পারতেছেন তো Vivo X200 সিরিজের ব্যাপারটা পাওয়া যাচ্ছেন। হ্যাঁ, X200 Pro বা আলট্রার মতন ওইরকম জটিল মানে টাফ সেন্সর না হলেও প্রসেসিংয়ের কারণে কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়, অ্যান্ড ক্যামেরা নিয়ে আপনি কনফিডেন্টলি ইউজ করতে পারবেন অ্যাকচুয়ালি Vivo X200টা যদি নেন। অন্যদিকে এই প্রাইস রেঞ্জে গেলে আপনি কিন্তু খুবই পাওয়ারফুল বাট পারফেক্ট সাইজের, যেগুলোকে কম্প্যাক্ট ফোন বলা হয়, সেগুলোও পেয়ে যাচ্ছেন। সো এখানে একটা অপশন হচ্ছে Vivo S30 Pro Mini, এটা খুব সুন্দর একটা চয়েস, এটাও আপনি নিতে পারেন এই প্রাইস রেঞ্জের মধ্যে। তারপরে OnePlus 13T মোস্ট প্রবাবলি নাকি 13R, এই অপশনটাও আছে। সো এখানে আপনি অনেকগুলো অপশন পাচ্ছেন, যেগুলোর কথা আমি বললাম, অ্যান্ড এই প্রাইস রেঞ্জে নিলে আপনি একটু ফুল রিভিউটা ঘাটাঘাটি করে দেখে নিন, তাহলে আপনি ভালো অপশন পাবেন, নিজের জন্য সুইটেবলটা নিতে পারবেন। অ্যান্ড এখানের সব ডিভাইসই টপ লেভেলের হিটার, কেউ কারো থেকে কম না। সো এই ছিল আমাদের চোখ বন্ধ করে নেওয়ার মতন কারেন্ট মার্কেটে ফোনগুলোর লিস্ট। বাকিটুকু দোকানে গেলেই একদম ফাইনালাইজ হয়ে যাওয়ার কথা ইনশাল্লাহ। আপনি আপনার প্রায়োরিটি চুজ করে কোনটা চাচ্ছেন, ক্যামেরা, পারফরমেন্স নাকি ব্যালেন্স, সেটা চুজ করে ডিভাইসটা চুজ করে ফেলেন। আমাদের ফুল রিভিউ তো আছেই, আপনি কমেন্টে জানায়েন আপনি কোনটা চুজ করতেন, কোন প্রাইস রেঞ্জে, বা এর বাইরে যদি কোনোটা চুজ করতেন আপনি, সেটা কি কারণে অ্যাকচুয়ালি, সেটা জানালে একটা খুব সুন্দর ডিসকাশন হইতো আমাদের ভিডিও অ্যান্ড কমেন্ট বক্স মিলে। অ্যান্ড যারা কিনতে চায়, যারা বেশি সময় দিতে পারে না, যারা বেশি খোঁজ খবর রাখতে পারে না, তাদের জন্য এক জায়গাতেই ওয়ান স্টপ সলিউশন হয়ে যেত। অ্যান্ড ইন ফিউচার জানায়েন এই ধরনের ভিডিওতে আরও কী কী অ্যাড করা যায়, কোন পার্টটা নিয়ে কথা না বললেও হবে, বা কোন প্রাইস রেঞ্জে কোন ক্রাইটেরিয়া ধরে কোনটাকে প্রায়োরিটি রেখে আমরা কন্টেন্ট বানাইতে পারি। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আমি আশিকুর রহমান তুষার, এডিসি থেকে বিদায় জানাচ্ছি।